20% হচ্ছে স্ট্র্যাটেজি অফ প্রেসক্রিপশন। এতক্ষণ বইরা যে হিসাব নিকাশ করছেন, সর্বশেষ আপনি যা পাইছেন, যে নির্ভরযোগ্য লক্ষণ পাইছেন, যে গ্রেডের লক্ষণ পাইছেন, তার ভিত্তিতে আপনার প্রেসক্রিপশন এখন যে করবেন ফাইনালি কি ভিত্তিতে করবেন? টোটালিটি পাইছেন, এসেন্স পাইছেন, কারণের উপরে নির্ভর করা কেস, কি নোটস খালি পাইছেন কয়টা, টোটালিটি পান নাই, কি এসেনশিয়াল ফিচার্স। আপনি মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাইতেছেন, খালি জমায়া উঠতেছে না, জমায়া উঠে এসেন্স আর টোটালিটি এই দুইটাতে জমায়া উঠে, অর্থাৎ সার্বিক একটা চিত্র পাওয়া যায়। এটা আমাদের মেন্টাল ইমোশনাল পোর্শনে, আর টোটালিটিতে মেন্টাল ইমোশনাল এবং ফিজিক্যাল সব পোর্শনে। কজেশনে জমায়া ওঠে না, কোন একটা অংশ বিশেষ জমায়া ওঠে, কি নোটের মধ্যেও খুব বেশি জমায়া ওঠে না, কিন্তু তুলনামূলক বোঝা যায় যে আমি নির্ভর করতে পারি। কিছু কিছু মিসিং আছে, কিন্তু কেসটা মোটামুটি সার্বিক চিত্র এইটা। এবং এসেনশিয়াল ফিচার্স এর মধ্যে মোটেও জমে না, কিন্তু এমন কিছু বৈশিষ্ট্য থাকে যার ভিত্তিতে কিনোটস এর মতো না, কিন্তু অন্য এক ধরনের, ধরেন কি গতিতে রোগী আরম্ভ হচ্ছে, প্যাথোলজির সীমা কি, এরকম কিছু, অ্যাফিনিটি কোন জায়গায়, নার্ভ আক্রান্ত হয়েছে, রোগী স্লাগিশ হয়ে গেছে, হয়তো আপনি ড্রাইনেস ফাইনেস কনস্টিপেশন কিছু পান নাই, কিন্তু এনে ধারণা করা যায় যে মোস্ট প্রবাবলি দ্য কেস ইজ গোয়িং টু, এবং স্লো কেস, মোস্ট প্রবাবলি দ্য কেস ইজ গোয়িং টু অ্যালুমিনা। তো এইবার আপনি কোন ভিত্তিতে প্রেসক্রিপশন করতে চাচ্ছেন? যদি আপনি এসেন্স প্রেসক্রিপশন করেন, সেইখানে আপনি ফিজিক্যাল ইভেন সিমটমস গুলার শুধু একটু রেপার্টরিতে পাইছেন, কয়েকটা গুরুত্বপূর্ণ সিমটমস, মেন্টাল ইমোশনাল মেকআপটা খুব ভালো মতো কভার করছে, তার ভিত্তিতে আপনি ম্যাট্রিয়ামেডিকার থেকে পুরো চিত্রটা পাইতে হবে, এখানে আর কিছু পাবেন না। কিন্তু কাঠামো তৈরি করে, রাইট, অ্যাবসলিউটলি। মানে এইভাবে এবার যদি কজেশন হয়, তাহলে অবশ্যই একটা লেয়ার এবং কারণ এবং তার থেকে উদ্ভূত লক্ষণ তার হাইস্ট প্রায়োরিটি পাবে। অনেক গুরুত্বপূর্ণ লক্ষণও সেখানে বাদ যায়, কিন্তু রুগী কইতাছে যে আমার ওই মাথায় আঘাত পাওয়ার পরের থেকে এই মাথা ব্যথা এবং তার এই বৈশিষ্ট্য, তার সাথে এই ঘটনা, তার সাথেও মুখোমুখি জিনিস, আমার মনের এই পরিবর্তন হয়েছে, স্মৃতিশক্তির এই পরিবর্তন হয়েছে, লক্ষণগুলো দুর্বল হইলেও যখন কজেশন ভিত্তিক ট্রিটমেন্ট করবেন, তখন আপনার ওই লক্ষণগুলার একটু প্রায়োরাইজ করতে হবে। তার মানে আপনি এতক্ষণ পর্যন্ত যে হিসাব করছেন, শেষ হিসাবটা কিন্তু এইবার সর্বশেষ প্রেসক্রিপশন করার সময় আরেকবার করতে হচ্ছে। কি নোটস এর সময় কি নোটস গুলারে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে অন্যান্য গুলা তার সাপেক্ষে কতটুকু মিল আছে সেইভাবে দেখতে হয়। টোটালি কিন্তু সবকিছুই মিলেছে। তো এইভাবে আপনাকে স্ট্র্যাটেজির সময়টাতে আইসাও আরেকবার ফাইনালাইজেশন করতে হয় যে আমি কি নিচ্ছি আর কি নিচ্ছি না, কোনটারে কতটুকু গুরুত্ব দেব। অ্যাকচুয়ালি রেপার্টরির আলোচনা এবং তার সাথে যখন আমি ফান্ডামেন্টাল আজকে আপনাদের সামনে আলোচনা করতেছি, সেইখানে পুরো ট্রিটমেন্ট সিস্টেমটাই আপনার আলোচনার মধ্যে উঠে আসে, পুরো চিকিৎসা পদ্ধতিটাই। আজকে যে আলোচনাটা আপনারা শুনলেন, এটা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। আজকের এই ক্লাসটারে আপনি সরাসরি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির ধাপ এই কথা দিয়ে একই স্লাইড ব্যবহার করে আমি লেকচার দেওয়া যায়। ব্যাপারটা বুঝছেন কিনা? এটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি, এইভাবে আমাদের চিকিৎসাটা করতে হয় এবং রেপার্টরি এই অংশটারে সাপোর্ট করে। এইটুকু যদি করতে পারেন, এইবার রেপার্টরি আপনাকে সহজ সহজ সাপোর্ট করবে। এইটুকু করতে পারবেন না, তো আপনি রেপার্টরিটা ভাই করবেন না, আপনি কেস লেখেন না, আপনি লক্ষণগুলোর মূল্যায়ন করেন না, আপনি রোগীর সমস্ত কিছুর ভিত্তিতে ইন্টারেস্টিং কথা কইছে, রাইট। এই একটা স্লাইড দিয়ে দ্বিতীয় ক্লাসটা দিয়ে আমি যে কোনো জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় এই ভিত্তিতে। হ্যাঁ, মনিরুজ্জামান শিকদার প্লিজ বলেন। স্যার, একটা জিনিস আমার কাছে মানে একটু খুব জটিল মনে হয়, আমি যদিও 4th ইয়ারে পড়ি স্যার, তো বিষয়টা হচ্ছে স্যার, আমরা যে মানে রেপার্টরি করে যখন একটা কনক্লুশনে চলে আসার পরে একটা মেডিসিন দিতে যাই, অ্যালোপ্যাথিতে যেরকম স্যার আমরা প্রত্যেকটা মেডিসিনের মনে করেন কি পরিমাণ ডোজ হবে, এজটা কত হলে কতটুকু দেওয়া যায়, বা একটা মেডিসিন কতটুকু আমি দিব, কারণ আমাদের গতানুগতিক হয়তো 20-30টা মেডিসিনের একটু হয়তো মানে স্যারদের কাছে শিখছি বা আশেপাশে যারা বড় আছে তাদের কাছে শিখছি, কিন্তু রেপার্টরিতে যখন অসংখ্য ওষুধ আসে, তখন এই ম্যানুয়ালটা স্যার কোথায় পাওয়া যায়? মানে ম্যানুয়ালটা কিসের জন্য? আপনি ডোজ মানে আমি মনে করেন স্যার, আমি হয়তো ধরে নিলাম যে এক্সাম্পল আমি ধরে নিলাম যে আমি লাইকোপোডিয়াম, এখন এই লাইকোপোডিয়াম ওষুধটা আমি আসলে কতটুকু দেওয়া উচিত, কোন এজে কতটুকু দেওয়া উচিত, এবং ডোজটা কিভাবে রিপিটেশন হওয়া উচিত, মানে জাস্ট আমি নাম লাইকোপোডিয়াম বললাম স্যার, যে কোনো ওষুধের ক্ষেত্রে আমি এটা কোথা থেকে কালেক্ট করতে পারি? খুব সুন্দর প্রশ্ন, কিন্তু প্রথম কথা হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন,
কিন্তু এটা আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক নয়। তা না থাকা সত্ত্বেও আপনাদের সহযোগিতার জন্য আমি 2-3টা কথা বলি। আমাদের পোসোলজি নিয়ে, পোসোলজি এটা বিষয়টা, আপনি যে প্রশ্নটা করছেন এটা পোসোলজির অন্তর্ভুক্ত এবং মাত্রাতত্ত্বের, এবং এটা নিয়ে দুনিয়ার কনফিউশন দুনিয়াটা জুড়ে আছে। আমার এই রেপার্টরি বইয়ের পরে পরবর্তী বই হবে এই পোসোলজির উপর, এবং আমাদের পরবর্তীতে ক্লাসগুলা 1 বছর ব্যাপী যে ক্লাসগুলা চলতে তার আরেকটা স্টেজে আমি পোসোলজি নিয়ে আলাপ করব। মানে আরেকবার আপনারা আরেকটা ইনভাইটেশন পাবেন ক্লাসের, সেটার মধ্যে আমি পোসোলজি নিয়ে আলোচনা করব টোটালটা। এটা নিয়ে কনফিউশন আমি এখানে দূর করতে পারবো না, কারণ এটা তো আসলে সংক্ষিপ্ত আলোচনার বিষয় না, এবং এটা নিয়ে খুব সুন্দর দিক নির্দেশনা আছে, খুবই পরিচ্ছন্ন দিক নির্দেশনা আছে। আপাতত আপনি আমাদের হোমিও ডাইজেস্টের বা সায়েন্স ক্লিনিকের ইউটিউব চ্যানেলে আমার আলোচনা আছে লেভেল অফ হেলথ নিয়ে, আপাতত একটু এটা দেখে রাখেন। আজকে আসলে আপনার এটা উত্তর দেওয়া সম্ভব না, না প্রাসঙ্গিকতা না সময়ের সাপেক্ষে, কিন্তু এটা দেখলে মোটামুটি একটা ধারণা পাবেন। ইভেন ওইখানে পোসোলজি এন্ড লেভেল অফ হেলথ এই প্রসঙ্গটা নিয়ে আলাদা ভিডিও আছে। ঠিক আছে মনিরুজ্জামান ভাই? জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। আজকে এই স্ট্র্যাটেজি অফ প্রেসক্রিপশন পর্যন্ত হলো ওই 80%। আজকে আমরা প্রথম স্তর আলোচনা করলাম, পরের ক্লাসে আমরা এর পরবর্তী স্তরগুলোতে ঢুকব, এবং সেখানে কি থাকতেছে সরাসরি রেপার্টরি কৌশল। সরাসরি রেপার্টরিটা আপনি কিভাবে করবেন, কি করবেন, ওইখানে যথেষ্ট পরিমাণ আমাদের জানার বিষয় আছে, এবং আপনারা বেশিরভাগ সময় ওই জিনিসটাতে আমি জানি ইন্টারেস্টেড থাকেন। কিন্তু ভাই আজকের এই জিনিসটা যদি না বুঝেন তাহলে পরবর্তী ওই জিনিসটা আপনাদেরকে আমি ইফেক্টিভলি বুঝাইতে পারব না। কারণ রেপার্টরি 80%, আবারও বলতেছি রেপার্টরি 80% এই আজকের ক্লাসে, আদারওয়াইজ ওটা রেপার্টরি হবে না। তো যাই হোক, তো যেহেতু আমরা আগামী ক্লাসে প্র্যাকটিক্যালি ঢুকবো এবং দেখবো রেপার্টরি নিয়ে অনেক রূপদিক নিয়ে এবার আলোচনা হবে, কাজে আমরা ক্লাসের আগে একটু ধারণা দিচ্ছি যে আমাদের ইগুলা কি, রেপার্টরিটা কেমন। কেন অনেকেই জানেন, অনেকে এক্সপার্ট আছেন, কিন্তু এখানে এমন লোক আছেন যারা অ্যাকচুয়ালি এইবারই প্রথম রেপার্টরি হাতে নিছেন। আমি আপনাদেরকে প্রথমেই বলি, আমি এখানে কম্পিউটার রেপার্টরি দেখাই আর ম্যানুয়াল রেপার্টরি দেখাই, দ্যাট নট সিগনিফিকেন্ট ফ্যাক্ট অ্যাবাউট লার্ন। দুই জায়গায় হুবহু একইভাবে সাজানো, একটা কম্পিউটারে দেখা যায়, একটা বইয়ের পাতায় লেখা থাকে। যারা এটা নিয়ে কনফিউশনে ভুগেন, সিএইচএম প্যাটার্নের যে প্র্যাকটিসটা আমি আপনাদের দিছি, এই প্র্যাকটিস এই প্রবলেমটা দূর করবে। মাত্র 2টা প্রসেস, মাত্র 2টা এই প্রক্রিয়া চর্চা পুরা রেপার্টরি আপনার হাতের নিচে আইনা দিবে। তার বড়টা হচ্ছে এবং গুরুত্বপূর্ণটা হচ্ছে এই সিএইচএম প্যাটার্ন। আমি আপনাদের অ্যাসাইনমেন্ট গুলা দেখছি, আমি আপনাদের উপরে খুশি, কারণ অনেকেই পাঠাইছেন, অনেকে জানেন যে আপনার ভুল হচ্ছে তারপরেও পাঠাইছেন। এই জিনিসটা আমার আপ্লুত করছে, আমি আপনাদের উপরে খুশি। একটা জিনিস বলি আমি, এই অ্যাসাইনমেন্ট গুলা যদি আপনারা না করেন, শুধু তত্ত্ব কথা শুনে গেলে কয়দিন পর আপনাদের এটা থাকবে না। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যেটা প্র্যাকটিসের ব্যাপার, এটা যদি আপনি আপনার চর্চার মধ্যে না রাখেন কখনোই আয়ত্ত হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, মাত্র 2টা প্র্যাকটিস এই 4 দিনের কোর্সে আপনাদের করেছি, খুব বেশি কিছু কি বলছি, 2টা প্র্যাকটিস। এই একটা প্র্যাকটিস সিএইচএম প্যাটার্ন আপনাদেরকে পুরা রেপার্টরি, সমস্ত ধরনের রেপার্টরি স্ট্রাকচার শেখাবে, আপনার রোগীর ভাষাকে রুব্রিকে রূপান্তর শেখাবে। খুব ইজি একটা প্র্যাকটিস। আমি ইজি রুব্রিক গুলো নিয়ে করতে বলছি, তারপরেও হয়তো অনেকে দেন নাই, এটা দুঃখজনক। একটা প্র্যাকটিস হচ্ছে সিএইচএম প্যাটার্ন, আরেকটা প্র্যাকটিস সামনের সপ্তাহে বলবো আমি, এখন বলুন না কেন, একটাই সবাই এখন পর্যন্ত পারফেকশনে আসেন নাই। যে কাজটা এই পুরো ব্যাপারটা আমার 15 দিনে করতে হয়েছিল, আপনাদের 7 দিন চলে গেছে, আর 7 দিনে আপনারা এই একটা প্র্যাকটিস কমপ্লিট করেন নাই। আপনাদের আকাঙ্ক্ষার লেভেল, শিখতে চাওয়ার লেভেলটা কি সঠিক হইলো? আর দ্বিতীয়ত যারা জমা দেন নাই তারা একটা বড় ভুল করলেন। কেন কেন ভুল করলেন? পৃথিবীতে কোনো রেগুলেশন ছাড়া, কোনো সীমা বা কোনো চাপ ছাড়া কখনোই কোনো কিছু অর্জিত হওয়া কঠিন। আমি জেনে আপনাদের কেয়ার করতেছি, আপনাদের এই আমার দুনিয়ার ব্যস্ততার মধ্যে আপনাদের এই লেখাগুলা দেখতেছি, পড়তেছি, বুঝতেছি, আপনাদেরকে উপলব্ধি করার চেষ্টা করতেছি। সেখানে যদি আপনারা এটা না দেন
এর সাথে বড় লস আর কি আছে এখন? আপনারা আমার কাছ থেকে সুযোগটা নিলেন না। আমি তো শিখাতে চাচ্ছি, এন থেকে 60 দিনের কোর্স করে যায় না, পরে করবেন যে কিছুই তো শিখলাম না বাবা, কিছুই শিখলাম না, এটা কিন্তু আমার জন্য না। আমি কিন্তু চেষ্টা করতেছি, আমি আপনাদের সময়ও দিতেছি আমার আমার সময়ের দিকে। শিখতে পারলে না পারলে এটা কিন্তু আপনাদের ব্যর্থতা হবে সম্ভব বস্তু আর কি।